রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। আর এই নতুন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। প্রাচীন ভারতের ইতিহাস শুরু করেছিলাম না, তার আমরা প্রথম দুদিন ক্লাস করেছি। এবার ক্লাসগুলো যদি তোমরা না করো তো একবার গিয়ে দেখে নেবে, প্লে লিস্টও বানিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে দেখতে। আচ্ছা, আজকে আমরা করবো সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার প্রথম যে পয়েন্টটা আমাদের পড়তে হবে, এটি একটি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এটা কোন যুগের সভ্যতা? প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এবার প্রথমে প্রশ্ন আসবে, হঠাৎ করে যে প্রায় ঐতিহাসিক একটা নতুন টার্ম তোমরা শুনলে, এটা কোথায় থেকে আসলো? মেনলি কি হয়েছে না, ইতিহাস। এই ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা কি প্রাচীন, মধ্য আর আধুনিক। প্রাচীন, মধ্য, আধুনিক। হ্যাঁ, এই প্রাচীন ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক, একটা প্রায় ঐতিহাসিক, আর এটা হচ্ছে ঐতিহাসিক। তাহলে আমাদের সিন্ধু সভ্যতা কোথাকার সভ্যতা? এই প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা কি সিন্ধু সভ্যতা। এবার নিশ্চয় বোঝা গেছে ইতিহাসের 3টে ভাগ, প্রাচীন, মধ্য, আধুনিক। এবার প্রাচীন যুগকে আবার 3 ভাগে ভাগ করা যায়, কি প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক, ঐতিহাসিক। ওই সিন্ধু সভ্যতা কখনকার না, এই প্রায় ঐতিহাসিক। বোঝা গেল? আর আমি যেগুলো বোর্ডে লিখবো সেগুলো তোমরা ভিডিওটি পজ করে বা যেভাবে হোক তোমরা খাতায় নোটস করে নেবে, তোমাদের পরীক্ষার আগে খুবই হেল্প করবে। এগুলো পড়ে গেলে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে পরীক্ষায় পেয়ে যাবে। চলো হলো। এবার কি হয়েছে না, এই সিন্ধু সভ্যতার সময় মানুষ তামা এবং ব্রোঞ্জের ব্যবহার শিখে গেছিল। তো তার জন্য কিনা এই যুগকে কি বলা হয়? তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। বুঝছি? তো এতটুকু ক্লিয়ার নিশ্চয়, যতটুকু বোঝালাম। এরপরে আমরা আসল জায়গায় ঢুকবো, যেখান থেকে পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন আসে। যেমন হরপ্পা থেকে, মহেঞ্জোদারো থেকে, লোথাল থেকে, এইসব বিভিন্ন জায়গা আছে, এখান থেকে খুব পরিমাণে প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। চলো পড়ি। এবার আমরা পড়ব হরপ্পা সম্বন্ধে। হরপ্পা, হরপ্পা একটা জায়গার নাম। এবার প্রথম প্রশ্ন যেটা আসে, এর অর্থ, এই হরপ্পা শব্দের অর্থ কি? অর্থ কি? পশুপতির খাদ্য। কি বলো? পশুপতির খাদ্য। বোঝা গেল? যদি পরীক্ষার প্রশ্ন আসে যে হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আসে, কি আবিষ্কার করেন? 1921 সালে দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি আবিষ্কার করেন। আবিষ্কার করে। বোঝা গেল এতটুকু? তাহলে 1921 সালে কি আবিষ্কার করে? এই জায়গাটা কি দয়ারাম সাহানি আবিষ্কার করে। এবার এই জায়গাটি আছে কোথায়? পাকিস্তানের, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের, পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়। তোমরা কি করবে না, আমি যেহেতু বোর্ডে লিখছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কি করবে, একটা খাতা পেন নিয়ে বসবে, লিখতে থাকবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে কী কী দেখলাম? এর হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। এটি আবিষ্কার কে করে? 1921 সালে। কে? দয়ারাম সাহানি। এটি কোথায় আছে? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলাতে। এবার তারপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, এটি কোন নদীর তীরে অবস্থিত? কোন নদী? এটি রাভি নদীর তীরে অবস্থিত। কোন নদী? রাভি নদীর তীরে অবস্থিত। বোঝা গেল? যে পয়েন্টগুলো বললাম সবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, তাই প্রত্যেকটা লাইন গুরুত্ব দিয়ে পড়বে এবং খাতায় নোটস করে নেবে। বোঝা গেল? এবার এই হরপ্পার কথাটা প্রথম কে বলেছিলেন জানো? হরপ্পার কথাটা প্রথম বলেন চার্লস ম্যাসন। মনে রাখবে, হরপ্পার কথা প্রথম বলেন
চার্লস ম্যাসন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হরপ্পা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নোটস করার জন্য, বা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। এবার আমরা পড়বো হরপ্পার পরে পড়বো মহেঞ্জোদারোর কথা। চলো এবার আমরা পড়বো মহেঞ্জোদারোর কথা। আর কথা পড়বো আমরা এবার পড়বো মহেঞ্জোদারোর কথা। তো দেখি মহেঞ্জোদারো এর ব্যাপারে পড়ব। আচ্ছা, আমাকে বললো তো আগের স্লাইডে আগের বার যখন আমি লিখেছিলাম যে হরপ্পার অর্থ কি, তখন কি বললাম? পশুপতির খাদ্য। এবার মহেঞ্জোদারোর অর্থ কি? এই মহেঞ্জোদারোর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এই মহেঞ্জোদারো কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। আর আমরা হরপ্পার সময় কি দেখলাম? যে 1921 সালে কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। ঠিক তার পরের বছর অর্থাৎ 1922 সালে রাখাল দাস ব্যানার্জি বা আর ডি ব্যানার্জি 1922 সালে কে আবিষ্কার করে? না, আর ডি ব্যানার্জি, যেটাকে বলা হয় রাখাল দাস ব্যানার্জি। মনে থাকবে নিশ্চয়ই। তাহলে মহেঞ্জোদারো কে আবিষ্কার করছে? রাখাল দাস ব্যানার্জি। এবার ওটা দেখেছিলাম কোথায়? যে হরপ্পা কোথায় দেখলাম? না, পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়। এবার মহেঞ্জোদারো কোথায় আছে বলতো? সিন্ধু প্রদেশের লারাকনা জেলায়। পাকিস্তানে আছে সিন্ধু প্রদেশ, সিন্ধু প্রদেশের কোথায়? সিন্ধু প্রদেশের লারাকনা জেলায়। জেলায় লারাকনা জেলায়। বোঝা গেল কি কি পড়লাম মহেঞ্জোদারো সম্পর্কে? প্রথম পড়লাম যে অর্থ কি, এর অর্থ হচ্ছে মৃতের স্তূপ। তারপরে পড়লাম কে আবিষ্কার করে? 1922 সালে আর ডি ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি। তারপরে পড়লাম এটা কোথায় আছে, সেটা কোথায়? সিন্ধু প্রদেশের লারাকনা জেলায় আছে। কোথায় আছে? সিন্ধু প্রদেশের লারাকনা জেলায়। এবার প্রশ্ন, আগেরটা দেখলাম রাভি নদীর তীরে হরপ্পা, তাহলে এটা কোন নদীর তীরে? এটা মনে রাখা খুবই সহজ, এটা সিন্ধু নদীর তীরে। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। এটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, এটা গড়ে উঠেছে সিন্ধু নদীর তীরে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি পড়বো? এখানে অনেক জিনিস পাওয়া যায়। দেখা গেল কি? বৃহৎ স্নানাগার পাওয়া যায়। বৃহৎ স্নানাগার পাওয়া যায়। স্নানাগার। নিত্যরত ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া যায়। কি কি পাওয়া যায় দেখলাম এখানে? কি কি পেলাম বলো তো? একটা পেলাম বৃহৎ স্নানাগার, আর নিত্যরত ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা কি? বৃহৎ শস্যাগারও পাওয়া যায়। বৃহৎ শস্যাগার পাওয়া যায়। চলো আরেকবার রিভিশন করি। কী কী দেখলাম? মহেঞ্জোদারো উপর থেকে দেখলাম এর অর্থ হচ্ছে মৃতের স্তূপ হলো। তারপরে দেখলাম 1922 সালে কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। এটি কোথায় আছে? সিন্ধু প্রদেশের লারাকনা জেলায়। তারপরে কি দেখলাম? কী কী পাচ্ছে? বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, তারপরে নিত্যরত্ব ব্রোঞ্জের নারী মূর্তিও পাওয়া যায় দেখলাম। ঠিক আছে, তাহলে মহেঞ্জোদারো সম্পর্কে বোঝা গেল কী কী পড়লাম। এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো ধোলাভিরা। নোটস করে নেবে এগুলো। এরপরে পড়বো আমরা ধোলাভিরা। চলো এরপরে পড়বো ধোলাভিরা। আগে লিখে নিয়ে আসতাম, এখন বোর্ডে লিখে করাচ্ছি। কোনটা ভালো লাগছে এই লিখে নিয়ে আসবো না তোমাদের সামনে লিখে করাবো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এইবার ধোলাভিরা সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ, এটি 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে। কত সালে? 2021 সালে কী হিসাবে ঘোষিত হয়? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়। সাইট হিসাবে ঘোষিত হয়, মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট লাইনটা। ঘোষিত হয় কত সালে বলো? এটি ঘোষিত কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে? 2021 সালে। এবার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এটি কোথায় আছে? এটি কোথায় আছে? আমি যদি আগের একটা প্রশ্ন করি, বলতে পারবে তোমরা? হরপ্পা কোথায় আছে? মনে করো কোথায় ছিল হরপ্পা? পাকিস্তানের কোথায়?
বলো, পাকিস্তানে কোথায়? পাঞ্জাব প্রদেশে মন্টগোমেরি জেলায়। যদি মানে মহেঞ্জোদারো কোথায় ছিল বলো? সিন্ধু প্রদেশে লারকানা জেলায়। আর এটা যেমন আছে কোথায়? ধোলাভিরা ভারতের মধ্যে। কোথায় সেটা? গুজরাটে। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো যে গুজরাটে আছে। এটা কোথায়? গুজরাটে। বলো কোথায় আছে? গুজরাটে। কোন নদীর তীরে বলো তো? লুনি নদীর তীরে। কোন নদীর তীরে? লুনি নদীর তীরে। তাহলে কী কী বললাম? 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এটি কোথায় অবস্থিত? গুজরাটে। আর এখানে কী আছে? লুনি নদীর তীরে। এখানে কী কী পাওয়া যায়? বৃহৎ জলের ট্যাঙ্ক পাওয়া গেছে। খুব ইম্পর্টেন্ট লাইন, যারা এনটিপিসি পরীক্ষা দেবে বা সামনে যে কোনো পরীক্ষা দেবে এগুলো মনে রেখেছে কোথায় কোন জিনিসটা পাওয়া যায়। এখানে কী কী পাওয়া যায় দেখছি? বৃহৎ জলের ট্যাঙ্ক, স্টেডিয়াম, বিজ্ঞাপন বাঁধ, এগুলোও পাওয়া যায়। কী পাওয়া যাচ্ছে এছাড়াও? স্টেডিয়াম, বিজ্ঞাপন বাঁধ। যে লাইনগুলো লিখেছি খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্রথম থেকে একবার রিভিশন করে দিই তোমাদের। আচ্ছা, ধোলাভিরা। ধোলাভিরা 2021 সালে কী হলো না? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো। দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? গুজরাটে। কোন নদীর তীরে বলো তো? লুনি নদীর তীরে। আর কী কী পাওয়া যাচ্ছে? বৃহৎ জলাধার, স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড। আচ্ছা, বিজ্ঞাপন বাদ না, বিজ্ঞাপন বোর্ড। ঠিক আছে, চলো তাহলে ধোলাভিরা হলো। এগুলো তোমরা খাতায় নোটস করে নেবে। এরপরে আমরা পড়বো ধোলাভিরার পরে লোথাল। চলো এরপরে কী পড়বো আমরা? লোথাল। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লোথাল। লেখাটা আমার অতটাও ভালো না, আমার কথাগুলো শুনবে তাহলে বুঝতে পারবে। এরপরে কী কী পড়বো? লোথাল। প্রথমে কী পড়লাম? হরপ্পা। তারপরে কী পড়লাম? মহেঞ্জোদারো। তারপরে কী পড়লাম? ধোলাভিরা। এবার পড়বো লোথাল। প্রথম যে পয়েন্টটা মনে রাখবো, S.R. রাও এটি আবিষ্কার করে। এটি আবিষ্কার করে। যদি পরীক্ষার প্রশ্ন দেয় যে লোথাল এই কেন্দ্রটি কে আবিষ্কার করেন, বলতে পারবে কে আবিষ্কার করেন? S.R. রাও। এটা একটা ছিল পোর্ট বা বন্দর। এটা কী ছিল? একটা পোর্ট। বারবার পরীক্ষা এসেছে, পোর্ট বা বন্দর। লোথাল কি বলো? একটা কি? পোর্ট বা বন্দর। এবার বন্দর কাকে বলে বা পোর্ট কাকে বলে তোমরা সকলে জানো, আমি আর এই ব্যাপারে বললাম না। যেহেতু এটা বন্দর, এখানে কি ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো, তাই একে কী বলা হয়? হরপ্পা সভ্যতার কী বলা, বা সিন্ধু সভ্যতার কী বলা হয়? ম্যানচেস্টার। একে বলা হয় হরপ্পা সভ্যতার কি না ম্যানচেস্টার। মনে থাকবে? আমাকে বলো তো ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কমেন্ট বক্সে। ম্যানচেস্টার। ঠিক আছে, হলো। তাহলে লোথালকে কী বলা হচ্ছে? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। বোঝা গেছে? আচ্ছা, আর কি পয়েন্ট আছে এর মধ্যে? আচ্ছা, নৌ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এটা কী ছিল বলো তো? পোর্ট। সেখানে জল থাকবে, জাহাজ থাকবে, নৌকা থাকবে। তো এটা কী জান? নৌ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কিসের বাণিজ্যের জন্য? নৌ বাণিজ্যের জন্য। নৌ বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, নৌ বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র বা বিখ্যাত ছিল। হলো। আর কি ছিল এখানে? যেসব জিনিস পাওয়া যায় সেগুলো কি? টেরাকোটার, মানে মাটির জিনিস বা টেরাকোটার জিনিস পাওয়া যায়। টেরাকোটার জিনিস পাওয়া যায়। টেরাকোটার জিনিস পাওয়া যায়। জিনিস পাওয়া যায়। বোঝা গেল? আর এই লোথালে কি পাওয়া যায়? টেরাকোটার জিনিস পাওয়া যেত। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, চলো এরপরে কি পড়বো? আচ্ছা, আর কি? এটা কোথায় অবস্থিত বলিনি না? আচ্ছা, এটি গুজরাট রাজ্যে অবস্থিত, ভোগাবার নদীর তীরে। কোন রাজ্যে? গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে? ভোগাবার নদীর তীরে। ভোগাবার নদীর তীরে। ঠিক আছে, তাহলে আমরা লোথাল সম্পর্কে কি জানলাম? এটা একটি বন্দর নগরী বা এটি একটি পোর্ট সিটি। এটি কে আবিষ্কার করেন? S.R. রাও আবিষ্কার করেন। তারপরে কি দেখলাম? যেহেতু এটা একটা বন্দর, সেখানে নৌ বাণিজ্য খুব ভালো হবে।
তাই না? তো তারপরে দেখলাম এখানে কী পাওয়া যাচ্ছে, টেরাকোটার জিনিস পাওয়া যাচ্ছে। তারপরে এটা কোথায় অবস্থিত দেখলাম, গুজরাট রাজ্যে কোন নদীর তীরে না, ভোগাবার নদীর তীরে অবস্থিত। এরপরে যেটা আসছে তার নাম হচ্ছে কালীবঙ্গান। কী আসছে বলো তো, কালীবঙ্গান। এরপরে কী আসছে, কালীবঙ্গান। কী আসছে এরপরে, কালীবঙ্গান। এরপরে কী আসছে, কালীবঙ্গান। কালোবালা নাম শুনেছে তো, এই কালীবঙ্গান। এর অর্থ কি, কালোবালা। এর অর্থ কালোবালা, কালোবালা। কালীবঙ্গান কথার অর্থ কি, কালোবালা। মনে করো তো হরপ্পা কথার অর্থ কি বলছিলাম, পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। আর এখানে একটা অর্থ দেখলাম কালীবঙ্গান, যেটার অর্থ কি, কালোবালা। মনে রেখে দিও, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় অবস্থিত, রাজস্থান রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে, রাজস্থান রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে, ঘরঘোড়া নদীর তীরে। কোন নদীর তীরে, ঘরঘোড়া নদীর তীরে। রাজ্যের নাম বলে রাজস্থান, আর কোন নদী সেটা, ঘরঘোড়া নদী। কি বললাম, এই যে কালীবঙ্গান, এর অর্থ কি, কালোবালা। এটা কোথায় অবস্থিত, রাজস্থান রাজ্যে। আর এর যে নদী, যে নদীর তীরে অবস্থিত তার নাম কি, ঘরঘোড়া নদী বা ঘাগ্গরা নদী অনেক সময় বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়, উটের হাড় ও কাঠের লাঙল, এই দুটো জিনিস একটু মনে রেখে দিন। উটের হাড় আর কাঠের লাঙল এখানে পাওয়া গেছে, মনে থাকবে। উটের হাড় এবং কাঠের লাঙল পাওয়া গেছে। এরপরে আসছে বানওয়ালি। কি আসছে না, বানওয়ালি। শুধু মনে রেখো কোথায় অবস্থিত, বানওয়ালি কোথায় অবস্থিত, হরিয়ানা রাজ্যে অবস্থিত। হরিয়ানা। আচ্ছা, আমি যদি পাশে রেখে দিই রাখিগিরি, কোথায় অবস্থিত বলো তো, রাখিগিরি কোথায় অবস্থিত, তোমরা বলো একটু, আমি বলে দেবো। আচ্ছা, বানাওয়ালি হলো। রাখিগিরি কোথায় অবস্থিত, এই হরিয়ানা রাজ্যে অবস্থিত। রাখিগিরি হরিয়ানা রাজ্যে অবস্থিত, হরিয়ানায় অবস্থিত। ভারতে অবস্থিত, ভারতে অবস্থিত হরপ্পা সভ্যতার, হরপ্পা সভ্যতার বৃহত্তম সাইট, ঠিক আছে? এটা মনে রেখে দেবে। তাহলে রাখিগিরিকে দেখেন হরিয়ানা রাজ্যের কোথায়, আবার হিসার জেলায়, হিসার ডিস্ট্রিক্টে, অত মনে রাখার দরকার নেই। হরিয়ানা রাজ্যে অবস্থিত, ভারতে অবস্থিত এই যে হরপ্পা সভ্যতার লার্জেস্ট সাইট বা বৃহত্তম জায়গা, ঠিক আছে? আর কি বাকি থাকলো, আচ্ছা, আরেকটা যেটা মনে রাখবা তোমরা, আলমগীরপুর আর দাইমাবাদ কোথায় অবস্থিত। আলমগীরপুর, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, আর দাইমাবাদ মহারাষ্ট্র। কোথায়, মহারাষ্ট্রে অবস্থিত। আলমগীরপুর কোথায় বললাম, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে, আর দাইমাবাদ কোথায়, মহারাষ্ট্রে। এই ছিল আমাদের আজকে সিন্ধু সভ্যতার একটি ক্লাস। যদি ভালো লাগে ক্লাসটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। দেখো, তোমরা যখন পড়া করতে করতে না অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যাও, তখন তোমাদের কী প্রয়োজন হয়, মোটিভেশন। আমার কাছে ঠিক তেমনই তোমরা আমার কাছে মোটিভেশন। তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো না, আমারও লম্বা লম্বা অনেক অনেক ক্লাস আনতে ভালো লাগবে। আশা করি তোমাদের যে ক্লাসগুলো আমি করাবো অনেকই এফেক্টিভ হবে, এবং তোমরা যেগুলো পড়ানো হচ্ছে এগুলো খাতায় নোটস করবে, এগুলো পরীক্ষার আগে পড়ে যাবে, তোমাদের খুব সুন্দর পরীক্ষা হবে। ধন্যবাদ।